আমার জীবনে অনেক স্ট্রাগল। আমি খুবই সাধারণ মানের একজন স্টুডেন্ট ছিলাম লেখাপড়ায়। যার কারণে আমার আসলে কোনো ইউনিভার্সিটিতে আমি পড়তে পারি নাই। চান্সই পাই নাই। আমি যেসব ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে সেইসব ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমার প্রতিষ্ঠানে এখন কাজ করে। আমি যখন কোথাও চান্স পাই নাই বা আমার লেখাপড়ায় যখন নানান রকমের বাধা ছিল, ওই যে যেটা বললাম সাধারণ মানের স্টুডেন্ট থাকার কারণে, তো আমার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবরা আমাকে ত্যাগ করেছিল এবং তারা আমাকে পরিচয় দিতে পছন্দ করত না যে, কি একটা ইউনিভার্সিটিতে পড়তে পারে না, তারপরে কি হবে জীবনে, কিছুই করতে পারবে না। বড়জোর স্কুলের মাস্টারি করবে বা কোনো একটা কোথাও শিক্ষকতা করবে। আলহামদুলিল্লাহ তাদের দোয়া কবুল হয়েছে। আমি এখন ৩০ লাখ ছেলেমেয়ের শিক্ষক। ৩০ লাখ ছেলেমেয়েকে আমি যে গত ৮ বছর ধরে প্রশিক্ষণ দিয়েছি, আমি কিন্তু একটা টাকাও কারো কাছ থেকে নিই নাই। এটাই আমার বাংলাদেশের জন্য কাজ। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এর মধ্যে প্রায় ১,৩০,০০০ উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা প্রায় ৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। ২৯০০ দিন এই ট্রেনিং, অনলাইনে ট্রেনিং শুধু বাংলাদেশ না, পৃথিবীর কেউ করে নাই। এটা একটা বিশ্ব রেকর্ড। একটা বাজার তৈরি করে দিয়েছি। এখন আমাদের সদস্যরাই নিজেরা কেনাবেচা করে। এই কাজটা আমি ইনশাআল্লাহ করে যেতে চাই। আমি ১ কোটি মানুষকে বিনামূল্যে শিখাতে চাই। এটা হচ্ছে আমার পরবর্তী স্বপ্ন। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি, আপনারা যারা টেলিভিশনের পর্দায় একটা সময় নিয়মিত দেখতেন, একজন সফল উদ্যোক্তা এবং তার একটি নিজের হাতে গড়া একটি ফাউন্ডেশন আছে, নিজের বলার মতো একটি গল্প। সেই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যে ফাউন্ডেশন ইতিমধ্যে ৩০ লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়েছে এবং যাদের অনেকেই এখন সফল উদ্যোক্তা। আর সেই উদ্যোক্তাদের কারিগর আজকে আমাদের অতিথি ইকবাল বাহার জাহিদ। মিস্টার জাহিদ, এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একটা সময় তো চাকরি করতেন, চাকরি ছেড়ে এবং খুব ভালো ভালো জায়গায় চাকরি করেছেন এবং কর্পোরেট সেক্টরেও ভালো ভালো জায়গায় চাকরি করেছেন। চাকরি ছেড়ে উদ্যোক্তা হবার গল্পটা কেমন ছিল? আমি আসলে বাংলাদেশের অনেক বড়, বড় প্রতিষ্ঠানে আমি কাজ করেছি। যেমন আ গ্রামীণ সাইবারনেট, গ্রামীণ শক্তি, সিঙ্গার বাংলাদেশ মাল্টিন্যাশনাল কোম্পানি। তো চাকরি করতে গিয়ে আমার আসলে যেটা মনে হয়েছে, আমি আ আমার ভেতরে যে সম্ভাবনা আছে বা আমি আরো যা কিছু করতে চাই তার পুরোপুরি ব্যবহার হচ্ছে না আমার কাছে মনে হলো। আসলে আমাদের মানুষদের ভেতরে কিন্তু অনেক সম্ভাবনা আছে, যেটা আমরা সবসময় ব্যবহার করতে পারি না সুযোগের অভাবে। তো তখন আমার মনে হলো যে আমার আসলে আরো বড় কিছু করা দরকার। ইনফ্যাক্ট বড় কিছু করার জন্যে মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা, নিজের ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্যে আমি আসলে উদ্যোক্তা হই। কিন্তু উদ্যোক্তা হওয়ার পরে একটা পর্যায়ে আমি যখন উদ্যোক্তা জীবন ১৫ বছর পার করে ফেলি, তখন আমার মাথার মধ্যে আসে যে আমি নিজে তো কিছু একটা করলাম। আ কিন্তু মানুষের জন্য তো কিছু করা হলো না। তো সেই ভাবনা থেকেই আসলে বাংলাদেশের জন্য একটা কাজ করার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন থেকেই আমি ২০১৮ সালের ১লা জানুয়ারি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যাত্রা শুরু করি, যেখানে আমি একেকটা ব্যাচে টানা ৯০ দিন ধরে আমি প্রশিক্ষণ দেই উদ্যোক্তা বিষয়ে এবং বিভিন্ন দক্ষতা বিষয়ে। কারণ উদ্যোক্তা হতে হলে আপনার কিছু বা চাকরি করতে হলে কিছু দক্ষতা লাগবে। সো এইটা আমি ১ম ব্যাচ শুরু করি মাত্র ১৬৪ জন ছেলেমেয়েকে নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে। এটাও আরেকটা ব্যাপার যে আমি শুধু ঢাকাকে নিয়ে চিন্তা করি নাই, পুরো দেশকে নিয়ে চিন্তা করেছি। তো আলহামদুলিল্লাহ ১ম ব্যাচ, ২য় ব্যাচ করে একেকটা ব্যাচে ৯০ দিন করে আজকে আমি প্রায় ৩২ টা ব্যাচ আমার চলছে এই মুহূর্তে। ৩১ টা ব্যাচ শেষ করে আমার শিক্ষার্থীর সংখ্যা এখন ৩০ লাখ। কিন্তু যেটা শুনে আপনাদের ভালো লাগবে, আমি প্রতিদিন এখানে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা সময় দেই এভরিডে। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। মানে বাংলাদেশে নয়, পৃথিবীর কেউ টানা ২৯০০ দিন পার করেছি আমরা। ২৯০০ দিন এই ট্রেনিং, অনলাইনে ট্রেনিং শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কেউ করে নাই। এটা একটা বিশ্ব রেকর্ড এবং এটার জন্য আমাদের একটা ওয়ার্ল্ড রেকর্ডও আছে। তো এই ৩০ লাখ ছেলেমেয়েকে আমি যে গত ৮ বছর ধরে প্রশিক্ষণ দিয়েছি, আমি কিন্তু একটা টাকাও কারো কাছ থেকে নিই নাই। এটাই আমার বাংলাদেশের জন্য কাজ। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এর মধ্যে প্রায় ১,৩০,০০০ উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা প্রায় ৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে এবং এই উদ্যোক্তাদের যে ৩০ লাখ ছেলেমেয়ে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু পরিবর্তন এসেছে। তারা পজিটিভ মানুষ হয়েছে, মানবিক মানুষ হয়েছে, তাদের লিডারশিপ কোয়ালিটি বেড়েছে, তাদের সাহস বেড়েছে, তাদের কথা বলার স্কিলস বেড়েছে, কমিউনিকেশন বেড়েছে, প্রেজেন্টেশন ভালো হয়েছে।
তারা সেলস মার্কেটিং শিখেছে, তারা ডিজিটাল মার্কেটিং শিখেছে, তারা ইংরেজি শিখেছে। তো অনেক কিছু আমরা এখানে উদ্যোক্তাদের তৈরি করার জন্য শেখাচ্ছি এবং আমরা তাদের জন্য একটা বড় বাজার তৈরি করে দিয়েছি। কারণ উদ্যোক্তা জার্নিতে আসলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে প্রোডাক্টটাকে বা তার উদ্যোগটাকে ধরে রাখা। সেইটা বিবেচনায় আমরা একটা বাজার তৈরি করে দিয়েছি। এখন আমাদের সদস্যরাই নিজেরা কেনাবেচা করে। সো বাইরে কোথায় বিক্রি করব এটা নিয়ে তার আসলে খুব একটা টেনশন নেই। তো আমি মনে করি এই কাজটা আসলে টোটালি বাংলাদেশের জন্য আমার একটা কাজ, একটা সামাজিক উদ্যোগ, শিক্ষামূলক উদ্যোগ এবং এই কাজটা আমি ইনশাল্লাহ করে যেতে চাই। আমি ১ কোটি মানুষকে বিনামূল্যে শিখাতে চাই। এটা হচ্ছে আমার পরবর্তী স্বপ্ন। এই যে স্বপ্নের কথা বললেন, আমাদের দেশে তো স্বার্থ ছাড়া কেউ কোনো কিছুই করে না, অথচ আপনি বিনামূল্যে এতদিনে ৩০ লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়ে ফেলেছেন। অনুপ্রেরণা কোথায় পেলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাকে অনেক সাংবাদিক আপনার মতো বড়, বড় অনেক সাংবাদিক আমাকে এই প্রশ্নটা করেন যে, "আপনি এটা কেন করেন? আপনি তো এখান থেকে কোনো টাকা পয়সা পাচ্ছেন না।" আসলে এটা আমি ২ টো উত্তর আছে আমার। একটা হলো আমার মনের মধ্যে অনেক প্রশান্তি তৈরি হয় এই কাজটার মধ্য দিয়ে। প্রশান্তিটা আসে কিভাবে আমি বলি। এটা হচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে বেকার কিছুই করে না। এই আমার প্রশিক্ষণ নিয়ে বা আমার ২ টো কথা শুনে বা আমার ভিডিও দেখে তার মধ্যে সাহস তৈরি হয়। তার লাইফ চেঞ্জ হয়ে যায়। সে একসময় কিছু একটা করে, মাসে ২০,০০০, ৫০,০০০, ৳১,০০,০০০ সেল করে, ৳৫,০০,০০০ সেল করে। ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে মাসে কোটি টাকা সেল করে। তো এই যে লাইফ চেঞ্জিং একটা ব্যাপার, অনেক ছেলে-মেয়ে আমার জানা মতে আমি দেখেছি যে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। বেকারত্ব, ডিভোর্স, তারপরে ব্যবসায় হেরে যাওয়া। তারা আবার নতুন জীবন ফিরে পেয়েছে। তারা নতুন করে শুরু করেছে। তো এই যে আমি একটা ক্ষুদ্র মানুষকে দিয়ে যদি একটা মানুষের জীবন পরিবর্তন করা যায় এবং আপনি নিশ্চয়ই শুনেছেন এর মধ্যে প্রায় ১,৩০,০০০ মানুষের জীবন পরিবর্তন হয়েছে। তাইলে এই কাজটা আমি কেন করব না? হ্যাঁ, সবকিছু আসলে টাকা-পয়সা দিয়ে হয়তো আমরা পৃথিবীতে সবকিছু অর্জন করতে পারব না। কিন্তু কিছু, কিছু কাজ আছে যেটা টাকা-পয়সার ঊর্ধ্বে ভালোবাসা, তারা আমাকে ভালোবাসে, সম্মান দেয়। যেখানেই যাই তারা এসে কান্না করে, তাদের অনুভূতি প্রকাশ করে। এটা আমাকে অনেক তৃপ্তি দেয়। অনুপ্রেরণা কে দিয়েছে সেটা জিজ্ঞেস করেছিলাম। এটার অনুপ্রেরণা যদি বলতে পারেন পরিবার। আমার বাবা, আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা সামাজিক অনেক কাজ করতেন। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না আ যৌতুকের জন্য। তো মেয়ের বাবা আমার বাবার কাছে আসতেন। এসে বলতেন যে, "আপনি যায়া যদি একটু কথা বলেন তাইলে ওরা যৌতুক চাওয়ার সাহস পাবে না।" এরকম আমি অনেক বিয়ে আমি বাবার কাছ থেকে আমি নিজে উপস্থিত থেকে দেখেছি। যৌতুক ছাড়া অনেক বিয়ের ব্যবস্থা উনি করেছেন। অনেক আগের কথা বলছি তখন। তো উনি নাই, বেঁচে নাই। আমার বাবা মারা গেছেন প্রায় ২১ বছর আগে। তো আমি এটা আসলে আমার বাবার কাছ থেকে পেয়েছি, আমার চাচার কাছ থেকে পেয়েছি পারিবারিক। আরেকটা অনুপ্রেরণা হচ্ছে যেসব ছেলেপেলের গল্প তৈরি হয়, যারা এগিয়ে যায়, যারা ভালো করছে, এরাও আমার একটা অনুপ্রেরণা। কারণ আমি যখন দেখি রেজাল্ট পাচ্ছি, আমি যদি দেখতাম যে আজকে ১ম ব্যাচ, ২য় ব্যাচ করার পরে আমি যদি দেখতাম কোনো রেজাল্ট আসছে না, আমি কিন্তু ৩২ টা ব্যাচ করতে পারতাম না। ৮ বছর এটাকে টেনে নিয়ে যেতে পারতাম না। সো এটাও আরেকটা অনুপ্রেরণা তাদের গল্পগুলো, তাদের এগিয়ে যাওয়া, তাদের জীবন পরিবর্তন এটাও আমার জন্য একটা বড় অনুপ্রেরণা। এই মিডিয়াতে হাতে গোনা কয়েকজন দম্পতি সংবাদ উপস্থাপন করেন। তাদের মধ্যে আপনি ধরেন ৫ জনের একজন। এই যে দম্পতি পরিবার, খবরের সাথে থাকা পরিবার কেমন মনে হয়? আমি আগে ১ম এ আসি, এটা আমার একটা শখ ছিল যে টেলিভিশনে খবর পড়ব। তো আমি ১ম এ আসি, আমি খুব বেশি দিন কন্টিনিউ করতে পারি নাই বা ব্যক্তিগত ব্যস্ততায় ২.৫ বছরের মতো আমি প্রেজেন্টেশন কন্টিনিউ করেছি। আমাকে দেখে আসলে আমার ওয়াইফ আ আফরোজা আক্তার কামাল চামেলি আমাকে দেখেই তার উৎসাহ তৈরি হয় এবং সে নিজেই প্রশিক্ষণ নেয় এবং অডিশন দেয়। পরবর্তীতে এটিএন বাংলাতে সে খবর পড়ছে আজকে অনেক বছর ধরে এখনো পড়ছে সে। তো ভালো লাগে। মানে আমার কথা হচ্ছে যে আমি আ মনে করি যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন যে খুব অল্প কয়েকজন দম্পতি আছে তাদের মধ্যে আমরা একজন। সো ডেফিনিটলি এটা সংবাদ উপস্থাপনা একটা সম্মানের জায়গা। ইকবাল বাহার জাহিদের যে ব্যক্তিগত জীবনটা, সে জীবনটা কতটা আলোকিত করে রেখেছে চামেলি? উনি চামেলি একজন অসাধারণ আ বউ আমি বলব, অসাধারণ মা। আ আমি ব্যক্তিগতভাবে মনে করি সে আমার চেয়ে অনেক ভালো এবং সে আ মানে আমার পরিবারটাকে আমার ২ ছেলে এবং আমার মা থাকে আমার সাথে।
সো আমি মনে করি যে আমি খুবই সুখী একজন মানুষ এবং এটা আল্লাহর একটা বিশেষ অবদান, একটা বিশেষ দোয়া যে আমি আমার গত ২১ বছর ধরে আমার বাবা মারা যাওয়ার পর আমার মাকে আমার সাথে রাখতে পেরেছি, তার সেবা করতে পেরেছি। এটা শুধুমাত্র আমার বউয়ের কারণে সম্ভব হয়েছে। সে আমার থেকে বেশি কেয়ার করে আমার মাকে। তাকে কিভাবে খুঁজে পেলেন? এটা আরেক গল্প। আমি আমাদের প্রেমের বিয়ে এবং আমরা এটা বলা যায় যে চ ইম্যাচিউর বিয়ে। I was only 21 এবং she was 17. সো সেই অবস্থাতে আমাদের বিয়ে হয় অনেক আগে এবং এটা প্রেম করেই বিয়ে করেছি, পছন্দ করেই বিয়ে করেছি এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাকে ভালো লাগার চাইতে তার মাকে আমার খুব ভালো লাগতো। আমি খুব শ্রদ্ধা করতাম। অসাধারণ একজন মহিলা আমার শাশুড়ি। উনাকে দেখেই আসলে ওকে বিয়ে করার সিদ্ধান্তটা ১ম মাথায় আসে যে এরকম একজন মায়ের মেয়ে আমার দরকার। আমাকে একজন বলেছিল যে কোথাও যদি বিয়ে করতে যান কিংবা বিয়ে দিতে যান, আগে তার মাকে দেখবেন। আমার কাছে মনে হচ্ছে তার কথা খুব মনে পড়ছে যে একটা দারুণ কথা বলেছিল। আপনার কাছে সেটা শুনছি। জি, অবশ্যই পরিবার খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সমাজে যা কিছু আ আমরা হই না কেন, আমি একটু আগে আমার বাবার কথা আপনাকে বললাম। আমাদের ১ম শিক্ষক কিন্তু বাবা-মা, পরিবার। সো আমরা এরপরে স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি বা কর্মক্ষেত্রে আমরা অনেক কিছু শিখি। সো পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ এবং পারিবারিক ভ্যালুস খুব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে যে এত সমস্যা আমরা দেখি, এত অধঃপতন বা এত রকমের নেগেটিভিটি বা আঘাত, প্রতিঘাত, ধ্বংস করে দেয়া, নষ্ট করে দেয়া, এগুলার মূল কারণ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব, পারিবারিক বন্ধনের অভাব, ভ্যালুর অভাব। সো পরিবারের শিক্ষাটা ১ম এ পরিবার থেকে দরকার। তাইলেই সন্তানরা ভালো থাকবে, বিবেকবান হবে, মূল্যবোধ সম্পন্ন মানুষ হবে। আপনার জীবনের স্ট্রাগলটা কেমন ছিল? আমার জীবনে অনেক স্ট্রাগল। আমি খুবই সাধারণ মানের একজন স্টুডেন্ট ছিলাম লেখাপড়ায়। আ যার কারণে আমার আসলে কোনো ইউনিভার্সিটিতে আমি পড়তে পারি নাই। চান্সই পাই নাই। তো এবং আমার আ রেজাল্ট বরাবরই 2nd ডিভিশন বা এরকম টাইপের রেজাল্ট ছিল। কিন্তু কর্মক্ষেত্রে এসে আমি কেন যেন চমক ঘটাতে থাকি। মানে এটা আমার হয়তো স্কিলস এর কারণে বা আমার আ কাজের প্রতি ডেডিকেশন এর কারণে, মনোযোগের কারণে, পরিশ্রমের কারণে হতে পারে। এবং আ আ আ আমি যেসব ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে সেইসব ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমার প্রতিষ্ঠানে এখন কাজ করে। তো আসলে আ যেটা হতে হয় সেটা হচ্ছে আমি মানুষকে এত কথা বলতে পারি আসলে আমার জীবন থেকে। জীবনে আসলে হতাশ হওয়া যাবে না। আ কোনো একটা সিজিপিএ বা কোনো একটা ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটি পড়া বা শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া বা বিসিএস ক্যাডার হওয়াই জীবনের একমাত্র সফলতা নয়। একটা সফলতা একটা মানুষের যেকোনো মুহূর্তে আসতে পারে। যেকোনো লেখাপড়া, যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে যদি সে আসলে স্বপ্নের পথে থাকে। সো আমি মনে করি যে আমার জীবনে ব্যর্থতা অনেক ছিল। কিন্তু আমার ক্যারিয়ারে আসার পরে আমার জীবনে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১ম দিকে বঞ্চনাটা কেমন ছিল? মানে আজকের যেই একটা সাজানো জীবনটা, ইকবাল বাহার জাহিদের যে সাজানো গোছানো জীবনটা, অনেকের ঈর্ষার যে একটা জীবন, এরকম যদি হতে পারতাম। তো তার উল্টো দিকের যে গড়ে ওঠার পর্যায়ে যেটা বলছিলেন যে আপনি নিজে বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি। বিশ্ববিদ্যালয়ের এখন সেখানকার পড়ুয়ারা আপনার কাছে কাজ করে। অ্যামেজিং! বঞ্চনার গল্পটা কেমন ছিল? বঞ্চনা মানে যেটা হয় মানে আমি যখন কোথাও চান্স পাই নাই বা আমার লেখাপড়ায় যখন নানান রকমের বাধা ছিল, ওই যে যেটা বললাম সাধারণ মানের স্টুডেন্ট থাকার কারণে, তো আমার আ আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবরা আমাকে ত্যাগ করেছিল এবং তারা আমাকে পরিচয় দিতে পছন্দ করত না। যে কি একটা ইউনিভার্সিটিতে পড়তে পারে না। তারপরে কি হবে জীবনে কিছুই করতে পারবে না। বড়জোর স্কুলের মাস্টারি করবে বা কোনো একটা কোথাও শিক্ষকতা করবে। আলহামদুলিল্লাহ তাদের দোয়াও কবুল হয়েছে। আমি এখন ৩০ লাখ ছেলেমেয়ের শিক্ষক। সেটাও বা কম কি? ভবিষ্যৎ লক্ষ্য কি? ভবিষ্যৎ লক্ষ্য আমার আসলে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে আর আমার কোনো পরিকল্পনা নাই। আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা পেয়েছি, যতটুকু ডাল ভাতের ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমি অত্যন্ত খুশি। আ এর বেশি আমার টাকা-পয়সা দরকার নাই। আমি যে ব্যবসা করছি সেটা চলমান থাকলেই আমার আ সংসার চলবে। কিন্তু আমার বাংলাদেশ নিয়ে পরিকল্পনা আছে যে কাজটা আমি করছি, এইটাকে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে চাই। আমি কোটি মানুষের আ
মানুষকে শেখাতে চাই, তাদের জীবন পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখতে চাই এবং বাংলাদেশের জন্য একটা কাজ করেছি এই জায়গাটা তৈরি করতে চাই। আর জীবনের সেরা অর্জন? আমার জীবনের সেরা অর্জন, আমি একজন উদ্যোক্তা, আমি একজন বাবা, আমি কিছু মানুষের কর্মসংস্থান করতে পেরেছি। তার চাইতেও আমার কাছে বড় অর্জন আমার কাছে মনে হয় আমি বাংলাদেশের তরুণদেরকে, লাখো তরুণদেরকে স্বপ্ন দেখাতে পেরেছি। আর কোন কষ্টটা তাড়িয়ে বেড়ায় এখনো? আমার আসলে কোনো কষ্ট নাই, আমার একেবারেই কোনো কষ্ট নাই। একটা কষ্ট আমাকে তাড়িয়ে বেড়ায়, সেটা হচ্ছে আমার বাবা। ২১ বছর বয়সে আমার বাবা, ২১ বছর আগে যখন আমার বাবা মারা যায় তখন আমি ক্যারিয়ারে মাত্র শুরু করেছি, স্ট্রাগল করছি, স্বপ্ন দেখছি। কিন্তু আজকে যে আমার এগিয়ে যাওয়া বা আমার যে অর্জন, এটা আমি আমার বাবাকে দেখাতে পারিনি। এটা আমাকে অনেক কষ্ট লাগে। নিজের সন্তানদেরকে কোন উচ্চতায় দেখতে চান? আমি সন্তানদের লেখাপড়ার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। আর আমি সবসময় আমার ছেলে, ২ ছেলে, তাদেরকে আমি বলি যে সবার আগে একজন ভালো মানুষ হও। কারণ ক্যারিয়ার তৈরি করা কঠিন কোনো কাজ না যদি লেখাপড়া থাকে, যদি দক্ষতা থাকে। সো আমি ওই জায়গাটাতেই বেশি ভূমিকা রাখছি। আর তাদেরকে প্রতিনিয়ত আমি বোঝানোর চেষ্টা করছি যে তোমাকে একজন মূল্যবোধ সম্পন্ন, বিবেকবান সম্পন্ন ভালো মানুষ হতে হবে। বাকিটা যে থাকা খাওয়া, এটা কঠিন কোনো কাজ না, এটা তারা করতে পারবে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি দর্শকদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি এনটিভি সবসময় দেখি। এনটিভির বিশেষ করে নাটক, খবর আমার খুবই ভালো লাগে। আর আমার অনেক কলিগ এনটিভিতে নিউজ পড়ে, খুবই কাছের মানুষরা। এনটিভির জন্য সবসময় শুভকামনা। ঝকঝকে স্ক্রিন বলতে যা বোঝায়, আমরা প্রথম সেটা এনটিভিকেই দেখেছি শুরু থেকে। এবং এনটিভির দর্শকদের একটা কথাই বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশের জন্য যে কাজের হাত আমি দিয়েছি, এই কাজটা যেন আমি আজীবন করে যেতে পারি এবং বাংলাদেশের তরুণ তরুণীদের জীবন মান উন্নত এবং তাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা বেকারত্ব, সেখানে কিছুটা হলেও আমি ভূমিকা রাখতে চাই এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। যিনি ইতিমধ্যে ৩০ লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন এবং যার লক্ষ্য ১ কোটি মানুষকে তার প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, ইকবাল বাহার জাহিদ, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।